অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছি। পুরো শরীরে রক্তের দাগ, হাত দুটো কাঁপছে, মনের মধ্যে হারানোর ভয় ঘিরে রেখেছে। একটু পিছনে ঘুরে আসি। নিজের চেম্বারে বসেছিলাম। আমার পিএ সুমাইয়া নতুন প্রজেক্টে ফাইল নিয়ে আসে। চোখে তখনই ময়লা যায়, আর সুমাইয়া চোখ থেকে ময়লা বের করছিল। হঠাৎ রুমের দরজা খুব জোরে বন্ধ হয়। তাকিয়ে দেখি লামিয়া দৌড়ে বের হয়ে যাচ্ছে। আমিও ওর পেছনে যেতে থাকি, বাট ওর কাছাকাছি আসার আগেই ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করে। গাড়ি থেকে নেমে দৌড়ে লামিয়ার কাছে গিয়ে দেখি ওর পুরো শরীরে রক্তে লাল হয়ে আছে। গাড়ির কাচ ভেঙে অনেক জায়গায় ঢুকে গেছে। তাড়াতাড়ি কোলে নিয়ে গাড়িতে উঠে বসে দ্রুত ড্রাইভ করে হসপিটালে চলে আসি। অপারেশন থিয়েটারের বাইরে বেঞ্চে মাথায় হাত রেখে বসে আছি। ডক্টর এসে বলে ও নেগেটিভ রক্ত 2 ব্যাগ লাগবে, আর একটা কিডনি 1 ঘন্টার মধ্যেই জোগাড় করতে হবে। আমি আব্বুকে কল করে সব জানাই। আব্বু ব্যবস্থা করছি বলে আমি কল কেটে হসপিটাল থেকে বের হয়ে কয়েকটা হসপিটালে খোঁজ নেই, কিন্তু কোথাও পাইনি। 30 মিনিট পর আব্বু কল করে বলে ব্যবস্থা হয়ে গেছে। হসপিটালে এসে ডক্টরকে বলি ব্যবস্থা হয়ে গেছে। আব্বু এসে ডক্টরকে কিডনি আর রক্ত দিতেই ডক্টর অপারেশন থিয়েটারে চলে যায়। আমি আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দেই। এই মন, তুই কান্না করছিস কেন? দেখবি কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আব্বু এমন কেন করলো আমি বুঝতে পারছি না। যা হবার তো হয়েই গেছে, এসব বললে তো আর এখন সব কিছু ঠিক হয়ে যাবে না। আমি কিছুতেই নিজেকে শান্ত করতে পারছি না। এসব নিয়ে চিন্তা না করলে কিচ্ছু ঠিক হবে না। আল্লাহর কাছে দোয়া কর, সব ঠিক হয়ে যাবে। আব্বুকে ছেড়ে দিয়ে দৌড়ে হসপিটাল থেকে বের হয়ে একটা মসজিদে চলে আসি। অজু করে এই মসজিদের ভেতরে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে দুহাত তুলে বলতে থাকি, আমি তোমার কাছে কখনো কিছুই চাইনি, কিন্তু আজ তোমার কাছে চাইছি। তুমি আমার কাছ থেকে আমার লামিয়াকে কেড়ে নিও না। আমি এই প্রথম কাউকে মন থেকে চেয়েছি। তুমি আমার ভালোবাসাকে আমার থেকে কেড়ে নিও না। আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও। চোখের পানি মুছে মসজিদ থেকে বের হয়ে হসপিটালে চলে আসি। অপারেশন থিয়েটারের সামনে এসে দাঁড়াই। ডক্টর বের হয়ে আসলে আমি লামিয়ার অবস্থা জিজ্ঞেস করি। ডক্টর বলে লামিয়া এখন ঠিক আছে, ভয়ের কিছু নেই। বেঞ্চে বসে চোখ বন্ধ করে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলি। কিছু সময় পর লামিয়াকে বেডে শিফট করা হয়। আমি অনিমাকে কল করে সব বলি, আর এও বলি ওর আম্মুকে আসার জন্য। আমি লামিয়ার কেবিনে গিয়ে একটা চেয়ারে টেনে ওর মুখের সামনে বসে পড়ি। নীল আকাশি রঙের একটা পোশাক পরিয়ে রেখেছে আমার লামিয়াকে। চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে আছে, মাথায় পেটে ব্যান্ডেজ করা, চোখের পানিগুলো গড়িয়ে পড়ছে। হঠাৎ কেউ দৌড়ে কেবিনে লামিয়াকে দৌড়িয়ে ধরে কান্না করছে। কি হয়েছে আমার মেয়ের? আমার মেয়ে এমন করে শুয়ে আছে কেন? কান্না করবেন না আন্টি, লামিয়া এখন ঠিক আছে, কোনো বিপদ নেই। তুমি কে বাবা? তোমাকে চিনলাম না। আমি ইমন চৌধুরী। তুমি ইমন চৌধুরী? তোমার সাথেই তো দেখা করতে গিয়েছিল লামিয়া, হঠাৎ এমন হয়ে গেল কি করে? আমার সাথে দেখা করার আগে অ্যাক্সিডেন্ট করেছে। আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো বাবা? আন্টি ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আন্টি পাশের বেডে বসে পড়ে। 1 ঘন্টা পর লামিয়া সেন্স ফিরে। ডক্টর এসে চেক আপ করে গেছে। আম্মু ওনাকে এখান থেকে চলে যেতে বলুন, ওনাকে আমি দেখতে চাই না। কি বলছিস তুই মা? ওর জন্যই তো তুই এখনো বেঁচে আছিস। ওই তোকে হসপিটালে নিয়ে এসেছে, কিডনি রক্ত সব দিয়েছে। তুমি জানো না আম্মু উনি কি করেছে? আমাকে উনি ঠকিয়েছে, মিথ্যে মিথ্যে ভালোবাসার অভিনয় করেছে। হোয়াট? আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করেছি? আর কি এমন করেছি আমি? কি করছেন সেটা আপনি ভালো করেই জানেন। আমার সামনে থেকে যান আপনি, আপনাকে আমার সহ্য হচ্ছে না। ওকে ফাইন, আমি যাচ্ছি। মরে গেলেও আর আসবো না, বাট তোমার ভুল ভাঙবে সেটা মনে রেখো। আমি তোমার সাথে ভালোবাসার অভিনয় করিনি। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। তোমাকে আসতে হবে আমার কাছে। ইয়েস, আসতেই হবে। বলেই ইমন চলে যায়। আমি অন্যদিকে তাকিয়ে আছি। আমি কোনোদিনও আপনার কাছে যাব না, কোনোদিনও না। আপনি আমাকে ঠকিয়েছেন। আই হেট ইউ। হসপিটাল থেকে বের হয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসি। ভাইয়া, লামিয়া আপুর এখন কি অবস্থা? উনি ঠিক আছে তো? আমি জানি না, ইচ্ছে হলে গিয়ে দেখে আয়। বলেই ভাইয়া রেগে মেগে চলে যায়। কি হলো বুঝতে পারলাম না। আপু, ভাইয়া এত রেগে আছে কেন? সেটা আমিও জানি না, হয়তো লামিয়ার সাথে কিছু হয়েছে। লামিয়া আপুর এই অবস্থায়ও ভাইয়া তার সাথে ঝগড়া করেছে। হোম মিনিস্টার আর ভালো হলো না। হোম মিনিস্টারকে ছোট থেকে দেখছিস, ও রাগ করার জন্য স্পেশাল সময় লাগে। এটা অবশ্য ঠিক বলেছ। আচ্ছা, গিয়ে ফ্রেশ হয়ে আসো, অনেক রাত হয়ে গেছে, এখনো কিছু খাওনি মনে হচ্ছে। যাচ্ছি। হোম মিনিস্টার খাবে কি
না, কে জিজ্ঞেস করবে? এখন আমি যেতে পারবো না। যেই পরিমাণ রেগে আছে, এখন গেলে থাপ্পড় খেতে হবে। থাক, এখনও ডাকতে হবে না। ক্ষুধা পেলে নিজেই খেয়ে নেবে। এখনও এখানে দাঁড়িয়ে গল্প করা হচ্ছে? ক্ষুধা পেয়েছে, টেবিলে খাবার দে। ইমা তাড়াতাড়ি এসে প্লেটে খাবার সার্ভ করে আমি খাবার খেয়ে চুপচাপ রুমে এসে শুয়ে পড়ি। আম্মু খাবার খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে শুইয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। আম্মুর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। অফিস বাসা করে কেটে যায় 1 মাস। আমি এর মধ্যে একবারও লামিয়ার সাথে না কথা বলার চেষ্টা করেছি আর না দেখা করার। আমি শেষ করে একদিনে বিকেলে বাসায় না গিয়ে অন্যদিকে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না। হঠাৎ একটা গলিতে দেখি অনেক মানুষের ভিড়। গাড়ি একপাশে রেখে গিয়ে দেখি একটা মহিলা কোলে তার মেয়েকে নিয়ে কান্না করছে। লামিয়া পাশে দাঁড়িয়ে আগে ফুসফুসে, কারা অহনার এই অবস্থা করেছে? পাশে থেকে একজন বলে করিমের ছেলে অহনাকে প্রপোজ করেছে, রাজি হয়নি তাই ধর্ষণ করে মেরে ফেলেছে। আর ওরা নাকি এখন সড়কে গাছের নিচে আছে। আমি কাকির পাশে বসে বলি আমি আসার আগে যেন অহনাকে দাফন করা না হয়। একটা রড নিয়ে রওনা দেই সড়কে। গিয়ে দেখি কেউ ওদের 4 বন্ধুর হাত পা কেটে গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে। বেশ অবাক হলাম এটা দেখে। কাকিদের বাসায় এসে অহনার দাফনের ব্যবস্থা করি। একটা মেয়েকে যারা পশুর মতো ধর্ষণ করে মেরে ফেলেছে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ছেলেগুলোর খবর জেনে সেখানে এসে 4 জনের হাত পা কেটে গাছের সাথে গলায় ঝুলিয়ে দেই। নদীর পাড়ে এসে পানিতে পা বসিয়ে বসেছি, সাদা মেঘের ভেলায় চেপে দিগন্তের সীমানা ছুতে। ভেসে যাবার ইচ্ছেটুকু এলোমেলো ভাবনায় উঠে মেতে। জানি না কখনো কি লামিয়ার ভুল ভাঙবে নাকি না, আবার কি ফিরে আসবে আমার কাছে। একটা দীর্ঘশ্বাস ফেলে নদীর পানে তাকিয়ে আসি। একটা গাছের নিচে বসে ভাবছি কে মারতে পারে ওদের। তখনই ছোট ভাই শাওন এসে বলে ওদের নাকি ইমন চৌধুরী মেরেছে, আর শায়ন নিজের চোখে দেখেছে ইমন ওদের মেরেছে। কিন্তু কেন? ইমনের সাথে ওদের কিসের শত্রুতা? বেশি কিছু না ভেবে চলে আসি বাসায়। বাসায় আসতেই আম্মু সামনে দাঁড়ায়। কিছু বলবে আম্মু? অন্য ঝামেলায় নিজেকে চড়ানোটা কি খুব প্রয়োজন? আম্মু অহনা আমার বেস্ট ফ্রেন্ড, আর আমি যাওয়ার আগেই কেউ ওদের মেরে ফেলেছে। যদি আমি ওদের জীবিত পেতাম তাহলে এতটা যন্ত্রণা দিয়ে মারতাম। ওদের মতো আর কেউ এই ভুল করতে সাহস পেত না। তুই না মারলে কে মেরেছে ছেলেগুলোকে? জানি না কে মেরেছে বলেই নিজের রুমে চলে আসি। পরের দিন বিকেলে ভার্সিটির সামনে দিয়ে হাঁটছি। হঠাৎ দেখি সেই মেয়েটা, যেই মেয়েটা ইমনকে কিস করেছিল। মেয়েটা আমার সামনে এসে বলে আমি লামিয়া কিনা। আমি হ্যাঁ বলতেই মেয়েটা বলে ইমন স্যারের মুখে আমার কথা অনেক শুনেছে, ইমন আমাকে খুব ভালোবাসে। আমি সেদিনের ঘটনা জানতে চাইলে মেয়েটা বলে ইমনের চোখে কিছু একটা পড়েছিল, আর সেটাই নাকি ও পরিষ্কার করে দিয়েছে। আমি 2 কদম পিছিয়ে যাই। আমি এটা কি করেছি? ইমনকে কিছু বলতে দিলাম না। আমি মেয়েটাকে কিছু না বলে দৌড়ে বাসার দিকে যেতে থাকি। মোবাইলটা সাথে করে আনিনি। বলতে বলতে আমি কোথায় এলাম ভাবিনি তো কোনোদিনও আগে। নিজের মতন কিছু হলো না আমার, সব হারিয়েছি পাওয়ারই আগে। তাই অনেক ভুলের কাছে আমিও মেনে নিয়েছি হার। ভুলে গেছি কখনো তুমিও ছিলে আমার। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি লামিয়া কল করেছে। চোখ মুখে খুশির ঝলমল করতে থাকে। কল রিসিভ করতে লামিয়ার কান্না শুনতে পাই। কি হয়েছে তোমার? কান্না করছো কেন? এনিথিং রং? সরি ইমন, আমি আপনাকে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি জানতাম একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে। দেখা করবে এখন? কোথায় আসবো বলুন? তোমার বাসার পার্কে চলে আসো, আমি আসছি। কল কেটে বাসা থেকে বের হয়ে গাড়ি নিয়ে চলে আসি পার্কে। লামিয়া আমার আগে এসে বসে আছে। আমাকে দেখে দৌড়ে এসে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। হঠাৎ পাশ থেকে 3টা ছেলে বাজে কথা বলছে। আমি যেতে নিলে লামিয়া বলে, আপনি বসুন এখানে, শালাদের আমি দেখছি। ইমন বেঞ্চে বসে থাকে। আমি ছেলেগুলোর কাছে এসে ইচ্ছা মতো কেলাতে থাকি। শালারা, আমি কে না চিনেই আমাকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করেছিস। আর আমি মাফিয়া রানী, ওদের এমন জায়গায় লাথি দেবো বাকিটা বুঝে যাবি। লামিয়া ছেলেগুলোকে ইচ্ছে মতো মনের সুখ মিটিয়ে কেলায়। শেষে যা করার আমি তো চোখ বন্ধ করে ফেলি। ছেলেগুলোকে কোনো রকমে নিজেদের জান নিয়ে পালাই। আমার পাশে বসে বলে, আমার উপর আর রেগে নেই তো?
যাকে ভালোবাসা যায় তার উপর ক্ষণিকের জন্য রেগে থাকা যায়, সারা জীবনের জন্য না। যদি কেউ কাউকে ভালোবাসার পর তাদের মাঝে ঝগড়া কিংবা ভুল বোঝাবুঝি হয় আর একে অপরকে কখনোই দেখতেই পারে না, তাহলে সেটা ভালোবাসা নয়, কেবল ভালো লাগা। আই লাভ ইউ মিস্টার হোম মিনিস্টার। বলেই ইমনকে শক্ত করে জড়িয়ে ধরি। দুজন দুজনকে জড়িয়ে ধরে এভাবেই কিছু সময় বসে থাকি। কাল তোমাদের বাসায় আসছি বিয়ের কথা বলতে, বাসায় বলে রেখো। আর তোমার থেকে দূরে থাকতে চাই না, বাকিটা জীবন তোমার সাথে তোমার বুকে থাকবো। লামিয়া মাথা নেড়ে সম্মতি দেয়। এরপর লামিয়াকে ওর বাসা দিয়ে আমি বাসায় চলে আসি। আব্বু আম্মু ইমা হলরুমে বসে আছে। কিরে, এত তাড়াহুড়ো করে কোথায় গিয়েছিলি? কোনো সমস্যা হয়েছে? এভরিথিং ইজ ফাইন। আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং। আই উইল ম্যারি অ্যান্ড টুমোরো এভরিওয়ান হু উইল গো টু লামিয়াস হাউস। ইউ হ্যাভ সামথিং টু সে? নো, নাথিং টু সে। উই উইল গো টুমোরো। উই অ্যাগ্রি। নট সো এমা। আপু, একদম। আহা, কত মজা হবে। আমাদের হোম মিনিস্টারের বিয়ে খাবো। জাস্ট শাট আপ। মাই নেম ইজ ইমন অ্যান্ড আই অ্যাম ইয়োর ইল্ডার ব্রাদার। সো ব্রো টেল মি, নো হোম মিনিস্টার, ওকে? বলেই আমি রুমে চলে আসি। আজ মনটা খুব ফুরফুরে লাগছে। এতদিনের হাহাকার সব সরে গিয়ে আবার ভালোবাসা ফিরে এসেছে। আম্মু কিছু বলার ছিল তোমাদের সঙ্গে। বল না, কি বলবি? কাল ইমন ওনার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসবে বিয়ের কথা বলতে। তোদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে? আম্মু কখন আসবে সেটা বলেনি, রাতে কথা বলে জিজ্ঞেস করে নেব। বলেই আমি রুমে চলে আসি, চেঞ্জ করে শুয়ে পড়ি। আজকে অনেক দিন পর শান্তিতে একটু ঘুম আসবে। দরজা বন্ধ করে শুয়ে পড়ি। রাতে রুমে বসে অফিসের কাজ করছি। কাল অফিসে যাওয়া হবে না, তাই রাতেই কাজ শেষ করে রেখেছি। মোবাইল বেজে ওঠে, লামিয়া কল করেছে। মিসেস ইমন বলেন। কি করছেন? ডিনার হয়ে গেছে? অফিসের কাজ করছি, আরও পরে খাবো। তুমি করেছো? আরে ডিনার হয়েছে তোমার? মাত্র হয়েছে। আচ্ছা, কাল কখন আসবেন? সকালে 11টায় মেবি। আচ্ছা, তুমি কি বিয়ের পরেও আপনি করেই বলবে নাকি? আর আপনি করে বলতে ভালো লাগে আপনাকে। কিন্তু আমার কান দুটি যে চাতক পাখির মতো, তোমার ওই মিষ্টি লাল গোলাপি ঠোঁট থেকে তুমি শুনতে চাই। আচ্ছা, ঠোঁট দিয়ে তুমি বলা যায়, আমি তো জানি মুখে বলে। ঠোঁট না নাড়িয়ে বলতে পারবে? সেটাও কথা। আচ্ছা, তাড়াতাড়ি কাজ শেষ করে ডিনার করে ঘুমিয়ে পড়ুন, রাত জাগবেন না একদম। আমি ঠিক আছে বলে কল কেটে দেই। আবার কাজে মনোযোগী হই। কাজ শেষ করে ডিনার করে রুমে এসে শুয়ে পড়ি। সকাল থেকেই বাসায় রান্নার ধুম পড়েছে। আম্মু ব্যস্ত রান্নাঘরে, আমিও আম্মুকে সাহায্য করছি। রান্না শেষ করে রুমে এসে রেডি হচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখছি। একা একাই গুনগুন করতে থাকি। ওই ডাকছে আকাশ, যদি একটু তাকাস, মনে রাম ধনু রং এঁকেছি। ওই এক মুঠোনে ওরো হাওয়ার মিছিল, তোর আলগা সোহাগ মেখেছি। একবার আলতো ছোঁয়ায় তোর ওই খালি পায়, বালিয়ারি হয়ে মরেছি। যদি বাঁচতে বলিস সব মিথ্যে নালিশ, আমি 1000 বছর বেঁচেছি। বাহ, আমার মেয়েকে তো খুব সুন্দর লাগছে, ঠিক যেন আকাশ থেকে নেমে আসছে কোনো পরী। আম্মুর কথা শুনে লজ্জা পেয়ে মাথা নিচু করে থাকে। আম্মু আমার কাছে এসে থুতনিতে হাত রেখে কপালে চুমু দিয়ে বলে, খুব মিষ্টি লাগছে আমার মেয়েকে, কারো নজর যেন না লাগে। আচ্ছা নিচে চল, ওনারা এসে গেছে। সোফায় বসে সিঁড়ির দিকে তাকিয়ে আছি। লামিয়াকে ওর আম্মু নিয়ে যাচ্ছে। হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে ওকে দেখতে। ইমা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, ভাইয়া, মুখটা বন্ধ করো, নয়তো মশা মাছি সব একসাথে মুখে চলে যাবে। আমি ইমার কথায় লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকি হাসি। বাবা, তুমি লজ্জা পেতে জানো? আমি তো জানতাম আমাদের হোম মিনিস্টার শুধু রাগ করতেই জানে। চুপ করে, এবার অনেক হয়েছে। ইমা চুপ করে যায়। আন্টি লামিয়াকে আমাদের সামনে এনে বসায়। লামিয়া একবার আমার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়।
বিয়ান সাহেবা, ছেলে মেয়ে যখন একে অপরকে ভালোবাসে তাহলে এখন আমরা বিয়ের দিনক্ষণ ঠিক করি। আর যদি আপনাদের কিছু বলার বা জিজ্ঞেস করার থাকে তাহলে করতে পারেন। না বিআই সাহেব, আমাদেরও কিছু বলার নেই, আমরা বরং বিয়ের দিনই ঠিক করি। এরপর দুই পরিবার আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করে। আর 10 দিন পর বিয়ে। আমু লামিয়ার আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। দুপুরে খাবার খেয়ে তারপর বাসায় চলে আসি। ইমনের সাথে মোবাইলে কথা বলা, মাঝে মাঝে দুজন ঘুরতে যাওয়া, এভাবে কেটে যায় 10 দিন। আজ আমাদের বিয়ে। একটু আগেই পার্লার থেকে দুজন মেয়ে এসে সাজিয়ে দিয়ে গেছে। বান্ধবীরা আমাকে ঘিরে বসে আছে, অনেকে অনেক রকম কথা বলছে, আর আমি লজ্জায় লাল গোলাপি নীল হচ্ছি। হঠাৎ একজন এসে বলে, বর এসেছে, বর এসেছে। সবাই চলে যায় ইমনকে দেখতে। গেটের কাছে দাঁড়িয়ে শালিদের সকল আবদার মিটিয়ে ভেতরে আসি। স্টেজে বসে আসি। একটু পর কাজী সাহেব এসে আমার সাইন করে আর কবুল বলতে বলে। আমি সাইন করে কবুল বলে দেই। এরপর চলে যাই লামিয়ার কাছে। কাজী সাহেব এসে সাইন করিয়ে নেয়। কবুল বলতে বললে সাথে সাথেই বলে দেই, আমাদের বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কিছু সময় পর লামিয়াকে নিয়ে বাসায় চলে আসি। ইমা লামিয়াকে আমার রুমে নিয়ে যায়। কিছু সময় পর আমিও রুমে চলে আসি। লামিয়া বেড থেকে নেমে এসে আমাকে সালাম করতে গেলে আমি ওর হাত ধরে বুকে টেনে নেই। আজ থেকে যতদিন দুজন বাঁচবো এইভাবে একে অপরকে জড়িয়ে ধরে বাঁচবো, আর কখনো কেউ কাউকে ভুল বুঝবো না। আমি একটা জিনিস শিখেছি, চোখের সামনে যা ঘটে সব সময় সেটা সত্যি হয় না, তার পেছনেও কিছু সত্যি থাকে। সেটা সত্যি। আচ্ছা, ভেবেছিলাম ছাদে যাব, কিন্তু অনেকেই ছাদে বিছানা করে শুয়ে আছে। আমরা বরং বারান্দায় যাই, চলো। দুজন দুজনের হাত ধরে বারান্দায় চলে আসি। ছোট্ট একটা টেবিল আর 3টা চেয়ার রাখা। 2 চেয়ার পাশাপাশি করে দুজন বসে পড়ি। আমি ইমনের বুকে মাথা রেখে বসে আছি। ইমন এক হাতে আমার চুলে হাত ঘুরাচ্ছে, অন্য হাতে আঙুল আমার আঙুলের ভাঁজে রেখেছে। আমাদের সাংসারিক জীবনটা কেমন হবে বলো তো? আপনাকে প্রতিদিন সকালে ঘুম থেকে ডেকে তুলে দেব। এরপর আপনার জন্য সকালের নাস্তা তৈরি করব। আপনি নাস্তা করার পর আমি আপনার টাই বেঁধে দেব। আপনি আমার কপালে চুমু দিয়ে অফিসে যাবেন। এরপর অফিসে গিয়ে আমাকে কল করে জানাবেন আপনি পৌঁছে গেছেন। আমি সারাদিন কাজ করে যখন বাসায় আসবো, তুমি তোমার শাড়ির আঁচল অথবা ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছে দিবে। যদি গাড়ি দিয়ে আসি, গাড়িতে সবসময় এসি চলে, ঘাম আসবে না, তারপরও ঘাম মুছে দিবে। এরপর আপনার টাই খুলে দিব। আপনি ফ্রেশ হয়ে আসলে আপনার জন্য প্লেটে খাবার সার্ভ করে দেব। আর রাতে কি হবে? আপনি না অনেক অসভ্য হয়ে গেছেন। আমি তো ভেবে রেখেছি একটা ক্রিকেট টিম আর একটা ফুটবল টিম বানাবো। আপনি পাগল নাকি? এতগুলো বেবি আমার তাহলে আর খুঁজেই পাওয়া যাবে না। ভয় পেয়ে গেছো? ভয় পাবো না নাকি? আপনার ইচ্ছের কথা শুনে যে কেউ ভয় পাবে। আমি হালকা হেসে লামিয়াকে আমার কোলে বসিয়ে দেই, পেছন থেকে জড়িয়ে ধরে ওর গাড়ে। ইমনের ছোঁয়ায় আমার সারা শরীর কাঁপছে, কেঁপে উঠছে একটু পর পর। চোখ বন্ধ করে আছি। ইমন ধীরে ধীরে আরো গভীরে যাচ্ছে। আমাকে ঘুরিয়ে ওর কোলে বসিয়ে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। লামিয়াকে কোলে করে রুমে চলে আসি। ধীরে ধীরে ইমন আমাকে ওর ছোঁয়ায় পাগল করে দিচ্ছে। আমি যে এখন আর নিজের মাঝে নেই। বিছানার চাদর 2 হাতে খামচে ধরি। এরপর শুনলে লজ্জা পাবেন। চোখ বন্ধ করুন। আমরা কি করছি জানতে হবে না। আল্লাহ হাফিজ। দ্য এন্ড।